আসসালামু আলাইকুম। আমি মোসাম্মদ উম্মে হাবিবা, প্রভাষক, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, সৈয়দ আহমদ কলেজ, সুখানপুকুর, গাবতলী, বগুড়া। আমার অনার্স তৃতীয় বর্ষের ছেলেমেয়েরা, তোমরা নিশ্চয়ই সবাই ভালো আছো, সুস্থ আছো এবং নিরাপদে আছো। তো আজকে আমরা যে বিষয়ে আলোচনা করব সেটা হচ্ছে বাংলাদেশের লোক প্রশাসন। হ্যাঁ, তোমাদের সাবজেক্ট কোড হচ্ছে 1977। আচ্ছা, তো পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন ইন বাংলাদেশ, ঠিক আছে, বাংলাদেশের লোক প্রশাসন। তো আজকে আমরা যে বিষয়ে আলোচনা করব সেটা হচ্ছে লোক প্রশাসন কি, বা লোক প্রশাসনের সংজ্ঞা, লোক প্রশাসনের প্রকৃতি এবং লোক প্রশাসন আলোচনা করার পূর্বে আমাদেরকে জানতে হবে, অর্থাৎ আমাদের প্রশাসন বলতে আমরা কি বুঝি, ঠিক আছে। আচ্ছা, এই সাবজেক্টের সাথে আমরা কিছুটা পরিচিত, তাই না? আমরা আমাদের ফার্স্ট ইয়ারে তোমরা পড়ে আসছো, ঠিক আছে, কিছুটা অংশ পড়ে আসছো এর সাথে রিলেটেড। তো প্রথমেই আমরা যদি লোক প্রশাসন আলোচনা করতে যাই, প্রথমেই আমাদেরকে জানতে হবে যে প্রশাসনটা আসলে কি। যে লোক প্রশাসন আলোচনা করার আগে অবশ্যই আমাকে বুঝতে হবে প্রশাসন বলতে আমরা কি বুঝি। প্রশাসন হচ্ছে, যে প্রশাসনের ইংরেজি হচ্ছে অ্যাডমিনিস্ট্রেশন, তাই না? প্রশাসনের ইংরেজি হচ্ছে অ্যাডমিনিস্ট্রেশন। অ্যাডমিনিস্ট্রেশন শব্দটি এসছে ল্যাটিন শব্দ অ্যাড ও মিনিস্ট্রিয়ার থেকে। তাহলে অ্যাড অর্থ হচ্ছে সেবা, মিনিস্ট্রিয়ার অর্থ হচ্ছে ব্যবস্থাপনা। তাহলে উৎপত্তিগত অর্থে যদি বলি, বা প্রশাসন শব্দের আধুনিক অর্থ যদি বলি, সেক্ষেত্রে প্রশাসন শব্দের আধুনিক অর্থ আমরা বলতে পারি যে কাজের ব্যবস্থাপনা বা সেবা ব্যবস্থাপনা, ঠিক আছে। তাহলে আমরা বলতে পারি যে যে কোনো প্রকার কাজের ব্যবস্থাপনা বা সেবা ব্যবস্থাপনা, পরিচালনা, ঠিক আছে, যে কোনো প্রকার সেবা ব্যবস্থাপনা পরিচালনা এর আওতাভুক্ত যে বিষয়টা, সেটাকেই বলা হচ্ছে প্রশাসন, ঠিক আছে। তাহলে আরেকটু আমি ক্লিয়ার করে নিই যে সেটা হচ্ছে কীরকম, যে আমরা এভাবে যদি বলি যে কোনো একটা উদ্দেশ্য সাধনের জন্য যখন কিছু লোক একত্রিত হয়, হ্যাঁ, তখন সেটাকে প্রশাসন বলা যায়। এখানে খেয়াল করো যে শুধুমাত্র কোনো একটা উদ্দেশ্য, এবং সেই উদ্দেশ্যটাকে কিন্তু অবশ্যই সৎ হতে হবে, ঠিক আছে, সেই উদ্দেশ্যটাকে অবশ্যই সৎ হতে হবে। এবং যেহেতু আমরা প্রশাসনিক কাজের কথা বলছি, এখানে কিন্তু একক কাজ নয়, এটা অবশ্যই সমষ্টিগত একটা কাজ। তাহলে আমরা এভাবে বলতে পারি যে কোনো একটা লক্ষ্য বা উদ্দেশ্য পূরণের জন্য বা অর্জনের জন্য যখন নিয়ম মাফিক গোষ্ঠীগতভাবে বা যৌথভাবে যে কাজ পরিচালনা করা হয় তাকে বলা হচ্ছে প্রশাসন। তাহলে আমরা এখানে একটা কথা বললাম যে প্রশাসনে কিন্তু যে অবশ্যই কি থাকবে, সংগঠন থাকবে, এখানে কিছু লোকের উপস্থিতি থাকবে, এখানে আমরা যে উদ্দেশ্যে কাজ করব সেই উদ্দেশ্যটা অবশ্যই সৎ উদ্দেশ্য হতে হবে, ঠিক আছে। তাহলে যখন আমরা এভাবে বলতে পারি যে যখন কিছু লোক একত্রিত হয়, সেটাকে সৎ উদ্দেশ্যে যখন কিছু সংখ্যক ব্যক্তি একত্রিত হয় এবং সুষ্ঠু ব্যবস্থাপনার মাধ্যমে সংগঠন পরিচালনা করে, তখন তাকে প্রশাসন বলা হয়, ঠিক আছে। তাহলে আরেকটু অন্যভাবে যদি আমরা বলতে পারি, সেটা হচ্ছে যে কোনো উদ্দেশ্য হাসিলের জন্য পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে একাধিক লোকের কাজকে প্রশাসন বলা হয়, ঠিক আছে। এখানে খেয়াল করো, আমি যদি বলি যে এখানে কোনো উদ্দেশ্য সাধনের জন্য, তাই না, তাহলে এখানে আমরা দুইটা বিষয় আছে আমরা বলতে পারি। সেটা হচ্ছে, একটা বলতে পারি যে এখানে অবশ্যই কি থাকবে, একটা উদ্দেশ্য থাকবে, ঠিক আছে, এবং এতে সবার মধ্যে কিন্তু সহযোগিতার মনোভাবটা থাকবে। তাহলে প্রশাসনটা হচ্ছে সেখানে
অবশ্যই একটা উদ্দেশ্য থাকবে, সেখানে কিছু লোক একত্রিত হবে, কিছু লোকের সমষ্টি থাকবে, সেখানে সংগঠন থাকবে, সেখানে দায়িত্ব বন্টন করে দেওয়া হবে বা ভাগ করে দেওয়া হবে, এবং সেখানে কি সবার কাজের মধ্যে একটা সমন্বয় বিরাজ করবে, ঠিক আছে। এবং একে অপরের সাথে যে সম্পর্কটা সেটা সুসম্পর্ক বজায় থাকবে, অর্থাৎ সহযোগিতার যে মনোভাবটা সেইটা এখানে অবশ্যই থাকতে হবে, ঠিক আছে। তাহলে এটাকে আমরা বলছি যে প্রশাসন, তাই না? তাহলে বাহ্যিকভাবে প্রশাসনকে দুভাবে ভাগ করা যায়, একটা হচ্ছে বেসরকারি প্রশাসন, আরেকটা হচ্ছে সরকারি প্রশাসন, ঠিক আছে। বেসরকারি প্রশাসন, আরেকটা হচ্ছে সরকারি প্রশাসন। তাহলে আমরা প্রথমেই আসি যে বেসরকারি প্রশাসন বলতে আমরা কি বুঝি বা বেসরকারি প্রশাসন কি। বেসরকারি প্রশাসন হচ্ছে যে যখন বেসরকারি শব্দটা যখন, অর্থাৎ প্রশাসন শব্দটা যখন বেসরকারি কোনো সংগঠনের ক্ষেত্রে প্রয়োগ করা হয় তখন সেটাকে বলা হচ্ছে বেসরকারি প্রশাসন বা প্রাইভেট অ্যাডমিনিস্ট্রেশন। তাহলে আমি আবারও বলছি যে প্রশাসন শব্দটি যখন বেসরকারি কোনো সংগঠনের ক্ষেত্রে প্রয়োগ করা হয় তখন সেটাকে বলা হচ্ছে প্রাইভেট অ্যাডমিনিস্ট্রেশন বা বেসরকারি সংগঠন, বেসরকারি প্রশাসন, ঠিক আছে। আর অপরদিকে আমরা আরেকটা বিষয় বললাম কি, যে সরকারি প্রশাসন, অর্থাৎ রাষ্ট্রীয় ব্যবস্থায় সরকার পরিচালনায় যে প্রশাসন ব্যবস্থা ব্যবহার করা হয় তাকে বলা হচ্ছে সরকারি প্রশাসন বা পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন বা লোক প্রশাসন। তাহলে আমি আবারও বলছি যে রাষ্ট্রীয় ব্যবস্থায় সরকার পরিচালনায় যে প্রশাসন ব্যবস্থা পরিচালনা করা হয় তাকে বলা হচ্ছে লোক প্রশাসন বা পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, ঠিক আছে। সাধারণত দেখা যাচ্ছে যে এখানে কি হয় যে রাষ্ট্র তার ক্ষমতাটা প্রয়োগ করে কার মাধ্যমে? সরকারের মাধ্যমে, তাই না? তাহলে সরকারের মাধ্যমে ক্ষমতা প্রয়োগ করতে গিয়ে রাষ্ট্র অর্থাৎ সরকারকে যে সমস্ত কর্মকাণ্ড পরিচালনা করতে হয়, ক্ষমতা প্রয়োগের জন্য রাষ্ট্র যে সকল ক্ষমতা পরিচালনা করতে গিয়ে রাষ্ট্র যে সকল কর্মকাণ্ড পরিচালনা করে তাকেই বলা হয় হচ্ছে লোক প্রশাসন, ঠিক আছে। অর্থাৎ রাষ্ট্রের সকল কর্মকাণ্ড বাস্তবায়িত হয় কার মাধ্যমে? সরকারের মাধ্যমে, ঠিক আছে, সরকারের মাধ্যমে। তাহলে সরকারি যে কাজটা, সরকারের যে কাজ সেটাই মূলত লোক প্রশাসন, অর্থাৎ সরকারের যাবতীয় কার্যাবলীর সমষ্টি হচ্ছে লোক প্রশাসন। সরকারের যাবতীয় কার্যাবলীর সমষ্টি হচ্ছে লোক প্রশাসন, ঠিক আছে। এই লোক প্রশাসন সম্পর্কে বিভিন্ন সময়ে বিভিন্ন তাত্ত্বিকগণ বিভিন্ন ভাবে, বিভিন্ন প্রশাসনবিদগণ, বিভিন্ন পণ্ডিত ব্যক্তিবর্গ বিভিন্নভাবে এটার সংজ্ঞা প্রদান করেছেন। আমরা যদি দু একটা সংজ্ঞা একটু উল্লেখ করি, খেয়াল করো যে আমরা যে কথাগুলো বললাম তার সঙ্গে মিল আছে কিনা আমরা একটু দেখি। যে এখানে একটা কথা বলি যে এল.ডি. হোয়াইট একটা কথা বলছে যে তার মতে হচ্ছে যে লোক প্রশাসন সেই সব কর্মকাণ্ডকে অন্তর্ভুক্ত করে যেসব কর্মকাণ্ডের উদ্দেশ্য যথাযোগ্য কর্তৃপক্ষ ঘোষিত সরকারি নীতির বাস্তবে রূপায়ণ বা কার্যকরীকরণ। আমি কিন্তু প্রথমেই তোমাদের বলেছি যে মূলত লোক প্রশাসন হচ্ছে সরকারি কাজ। এখানেও খেয়াল করো যে এখানেও কিন্তু বলা হচ্ছে যে সরকারি নীতির বাস্তবে রূপায়ণ বা কার্যকরীকরণ। এটা হচ্ছে এল.ডি. হোয়াইটের কথা। তোমরা এই সংজ্ঞাগুলো বইয়ে পাবে, সংজ্ঞাগুলো বইয়ে পাবে। তারপর উড্রো উইলসনের একটা কথা আছে যে সেটা হচ্ছে এরকম যে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন ইজ দ্য ডিটেলড অ্যান্ড সিস্টেমেটিক এক্সিকিউশন অফ পাবলিক ল, অর্থাৎ সরকারি আইনের বিস্তারিত ও সুব্যবস্থিত প্রয়োগই হচ্ছে লোক প্রশাসন, ঠিক আছে। এটা হচ্ছে উড্রো উইলসনের কথা যে সরকারি আইনের বিস্তারিত ও সুব্যবস্থিত প্রয়োগই হচ্ছে লোক প্রশাসন। এরপর আমরা
মার্শাল ইডিমোকের একটা কথা পাই, সেটা হচ্ছে যে তার মতে হচ্ছে যে প্রশাসন হচ্ছে সরকারের হোয়াট এবং হাউয়ের সাথে সংশ্লিষ্ট। প্রশাসন হচ্ছে সরকারের হোয়াট এবং হাউয়ের সাথে সংশ্লিষ্ট। এই হোয়াটটা হচ্ছে বা অর্থাৎ কিটা হচ্ছে এর বিষয়বস্তু, ঠিক আছে, কিটা হচ্ছে এর বিষয়বস্তু। সেটা কীরকম, যে কোনো ক্ষেত্রে ক্ষেত্র বিশেষের ক্ষেত্রে যে টেকনিক্যাল জ্ঞান যা প্রশাসককে তার কাজ সম্পাদন করতে সমর্থ করে তোলে। আর হাউ যেটা, যে কেমন বা কিভাবে যে বিষয়টা, সেটা বলতে যেটা বোঝায় যে ব্যবস্থাপনার যে কলাকৌশলটাকে বোঝানো হচ্ছে, সেই যে সকল নীতি অনুযায়ী সহযোগিতামূলক কর্মসূচিকে সফলতার সাথে বাস্তবায়ন করা হয়, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে মার্শাল ইডিমোকের কথা। আর ডুয়েট ওয়াল্ডো একটা কথা বলছেন যে লোক প্রশাসন হচ্ছে ব্যক্তি এবং উপকরণ সমূহের সংগঠন ও ব্যবস্থাপনা যা সরকারের উদ্দেশ্য অর্জন করে, ঠিক আছে। এরপরে খুব গ্রহণযোগ্য একটা সংজ্ঞা, যেটা যে খুব ভালো একটা সংজ্ঞা যেটা আমরা বলতে পারি, যে সেটা হচ্ছে উইলবির মতে লোক প্রশাসন হচ্ছে যে কোনো সময়ে সরকারি নীতির বাস্তবায়ন ও প্রতিপালনের যে কোনো এখতিয়ারে প্রচলিত আইন, বিধানাবলী, রীতিনীতি, আনুশীলনিক ধারা ও পারস্পরিক সম্পর্কাদির এক সমাহার। এখানে খেয়াল করো, এখানে যে যে বিষয়গুলো আমরা বললাম সবগুলোই কিন্তু কি, যে সরকারি নীতির বাস্তবায়ন ও প্রতিপালনের কথা বলা হচ্ছে, সরকারের বিধানের কথা বলা হচ্ছে, সরকারের রীতিনীতির কথা বলা হচ্ছে, সরকারের আইনের কথা বলা হচ্ছে, এবং এগুলোর মধ্যে যে একটা সম্পর্কের বিষয়টা আছে সেই বিষয়টা বলা হচ্ছে। তাহলে আমরা যদি সবগুলো সংজ্ঞার সূত্র ধরে যদি বলি, যে আমরা কিন্তু হয়তো সংজ্ঞার ধরনগত দিক থেকে পার্থক্য আছে, কিন্তু প্রত্যেকটা সংজ্ঞার কিন্তু মূল বক্তব্য কিন্তু একই, যে সেখানে কিন্তু বলা হচ্ছে যে মূলত কি সরকারের যে কাজটা, হ্যাঁ, সরকারের যে কাজটা সেটাকেই বলা হচ্ছে লোক প্রশাসন। অর্থাৎ আমরা বলতে পারি যে লোক প্রশাসন হচ্ছে সরকারি প্রশাসন ব্যবস্থার বিন্যাস ও প্রয়োগ, যার মাধ্যমে ঘোষিত উদ্দেশ্য অর্জন করা সম্ভব হয়, ঠিক আছে। তাহলে যদি আমরা বলি যে মূলত সরকারি নীতির যে প্রণয়ন এবং বাস্তবায়নটাই হচ্ছে লোক প্রশাসন, ঠিক আছে। আমার মনে হয় আর সমস্যা থাকার কথা না যে লোক প্রশাসন বলতে আমরা কি বুঝি বা লোক প্রশাসন কি, ঠিক আছে। তোমরা একটু এটা বইয়ে আর একটু দেখে নিবা, ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে। এখন আমি কিন্তু লোক প্রশাসনের সংজ্ঞাটা আমরা তখন আলোচনা করলাম। এখন আমরা যেটা আলোচনা করব যে লোক প্রশাসনের প্রকৃতি, ঠিক আছে, লোক প্রশাসনের প্রকৃতি, নেচার অফ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, ঠিক আছে। আচ্ছা, লোক প্রশাসন কি এটা বুঝেছি, লোক প্রশাসন কি এটাও বুঝেছি। এখন যেটা যে লোক প্রশাসনের প্রকৃতি, অর্থাৎ যে এই প্রকৃতি নির্ধারণ করতে গিয়ে, লোক প্রশাসনের প্রকৃতি নির্ধারণ করতে গিয়ে একটু যেটা হয় যে মতভেদ দেখা গেছে, সেটা কীরকম, যে লোক প্রশাসনের প্রকৃতি নির্ধারণ করতে গিয়ে আমরা এখানে দুইটা মতবাদের দেখতে পাই। সেটা হচ্ছে যে এক দলের মতে যে তারা লোক প্রশাসনকে একটু ব্যাপক, অর্থাৎ বেশি ব্যাপক বা বিস্তৃতি ব্যাপক অর্থে ব্যবহার করেছেন। আরেক দলের সমর্থক যারা, সেখানে আমরা দেখতে পাই যে তারা একটু লোক প্রশাসনকে ছোট পরিসরে, অর্থাৎ সংকীর্ণ বা এর পরিধিটা অল্প বিস্তর, এর মধ্যে এইভাবে তারা পার্থক্যটা করেছেন। হ্যাঁ, সেটা কীরকম, যে আমরা এখানে দুইটা মতবাদের উল্লেখ পাই, যেটা বললাম যে সেখানে হচ্ছে যে দুইটা মতবাদ হচ্ছে, একটা মতবাদকে বলা হচ্ছে সংহতিকরণ মতবাদ, সংহতিকরণ মতবাদ, অর্থাৎ ইন্টিগ্রাল অ্যাপ্রোচ যেটাকে বলা হচ্ছে, অর্থাৎ অখণ্ডবাদী মতবাদ বা সংহতিকরণ মতবাদ। আর দ্বিতীয়টা হচ্ছে ব্যবস্থাপনাবাদী মতবাদ, অর্থাৎ ম্যানেজারিয়াল অ্যাপ্রোচ, ঠিক আছে। তাহলে খেয়াল করো যে সংহতিকরণ মতবাদ আরেকটা হচ্ছে ব্যবস্থাপনাবাদী মতবাদ, ঠিক আছে। এখন এই সংহতিকরণ মতবাদ অনুসারে, অর্থাৎ এই মতবাদের যারা সমর্থক, তারা হচ্ছে যে লোক প্রশাসনকে তার একটু ব্যাপক অর্থে ব্যবহার করেছেন, ঠিক আছে। যে সেটা কীরকম, যেটা বলা হচ্ছে যে আমরা কি জানি যে সরকারের বিভাগ কয়টা,
সরকারের বিভাগ হচ্ছে 3টা, তাই না? আইন বিভাগ, শাসন বিভাগ, বিচার বিভাগ। এই ব্যবস্থাপনা মতবাদের যারা সমর্থক তাদের মতে হচ্ছে যে সরকারের এই 3টা বিভাগের সম্মিলিত রূপই হচ্ছে লোক প্রশাসন, অর্থাৎ সরকারের আইন বিভাগ, শাসন বিভাগ এবং বিচার বিভাগ, এই 3টি বিভাগের যে সম্মিলিত কাজ, সেই কাজ, এই সম্মিলিত কাজকেই বলা হচ্ছে লোক প্রশাসন। ঠিক আছে, অর্থাৎ তারা এটাকে অনেক ব্যাপক অর্থে ব্যবহার করেছেন। হ্যাঁ, এখানে যেটা মনে করা হয় যে এই মতবাদে যেটা বিশ্বাস করা হয় সেটা হচ্ছে এরকম যে এখানে প্রশাসনের শীর্ষ ব্যক্তি হতে শুরু করে একদম সবচেয়ে নিম্নতম ব্যক্তি বা কেরানি পর্যন্ত এই প্রশাসনের আওতাভুক্ত। হ্যাঁ, এবং এখানে তারা মনে করেন যে প্রশাসন পরিচালনার জন্য আসলে কি যে সকলের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন, অর্থাৎ সকলের সম্মিলিত প্রচেষ্টাতেই প্রশাসন সফলভাবে পরিচালনা করা সম্ভব হয়। এটা হচ্ছে তোমার ব্যবস্থাপনা সংহতিকরণ মতবাদের সমর্থকদের মতামত, অর্থাৎ তারা তাদের মতবাদ অনুসারে তারা সরকারের প্রায় সকল বিভাগের কাজই হচ্ছে লোক প্রশাসনের অন্তর্ভুক্ত, এবং তারা মনে করেন যে এখানে সরকারের প্রত্যেক ব্যক্তি এখানে খুবই গুরুত্বপূর্ণ। সরকারের উচ্চ পর্যায় থেকে একদম নিম্ন পর্যায় পর্যন্ত যারা এই প্রশাসনের সাথে যারা কিনা জড়িত, সব পর্যায়ের লোকজনই এখানে গুরুত্বপূর্ণ, অর্থাৎ তাদের সকলের সম্মিলিত প্রচেষ্টাতেই প্রশাসন সফল হবে বলে তারা মনে করেন। আমরা যদি বলি যে সংহতিকরণ মতবাদের যারা সমর্থক তাদের মধ্যে আছেন হচ্ছে এল.ডি. হোয়াইট, জন ফিফনার, তারপর হচ্ছে উড্রো উইলসন, তারপর মার্শাল ইডিমক। হ্যাঁ, আচ্ছা, এটা গেল হচ্ছে সংহতিকরণ মতবাদ। তাহলে আমরা কি বললাম যে সংহতিকরণ মতবাদের মূল বিষয় এখানে আমরা যেটা বললাম যে সেটা হচ্ছে যে এখানে সবাই গুরুত্বপূর্ণ, অর্থাৎ প্রশাসনের সাথে যারা জড়িত সব ব্যক্তি গুরুত্বপূর্ণ, এবং এখানে তারা মনে করেন যে মূলত প্রশাসন পরিচালনার জন্য সকলের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন। ঠিক আছে, একদম সরকারের উচ্চ পর্যায় থেকে নিম্ন পর্যায় পর্যন্ত সবাই এখানে প্রশাসনের আওতাভুক্ত। আচ্ছা, এরপরে আসো ব্যবস্থাপনাবাদী মতবাদ বা ম্যানেজারিয়াল অ্যাপ্রোচ যেটাকে বলা হচ্ছে। এখানে আমরা যেটা বলছি সেটা হচ্ছে যে ব্যবস্থাপনাবাদী মতবাদে যেটা বলা হচ্ছে যে আমরা বললাম যে সরকারের 3টা বিভাগ। ব্যবস্থাপনা মতবাদে বলা হচ্ছে যেটা সেটা হচ্ছে যে এরকম শুধুমাত্র শাসন বিভাগের যে কাজটা, অর্থাৎ সরকারের নির্বাহী বিভাগের যে কাজটা, সেটাই হচ্ছে সেটাই হচ্ছে শুধুমাত্র লোক প্রশাসনের আওতাভুক্ত। ঠিক আছে, ব্যবস্থাপনাবাদী মতবাদের যারা সমর্থক তাদের মতে হচ্ছে এরকম যে এই মতবাদ অনুসারে হচ্ছে কেবলমাত্র কোনো প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা সম্পর্কিত কার্যক্রম সম্পাদনে নিয়োজিত ব্যক্তিদের কর্মকাণ্ডকেই প্রশাসনের অংশ হিসেবে ধরা হয়। অর্থাৎ যে এখানে বলা হচ্ছে যে শুধুমাত্র মূল কথা যেটা যে সেটা হচ্ছে যে শুধুমাত্র শাসন বিভাগ বা নির্বাহী বিভাগের কাজকেই তারা প্রশাসনের আওতাভুক্ত বলে মনে করেন। ঠিক আছে, অর্থাৎ এখানে প্রশাসনিক কাজটা যারা মূলত ব্যবস্থা করেন, যারা এটাকে নিয়ন্ত্রণ করেন, যারা এটাকে পরিচালনা করেন, হ্যাঁ, যে প্রশাসনের সমুদয় কার্যক্রমের সমন্বয় সাধন, নিয়ন্ত্রণ, পরিচালন সংক্রান্ত বিষয়াদি হচ্ছে এই ব্যবস্থাপনার অন্তর্ভুক্ত। ঠিক আছে, অর্থাৎ তারা মনে করেন যে প্রশাসনের ক্ষেত্রে ব্যবস্থাপনার সঙ্গে সম্পৃক্ত ব্যক্তিবর্গই হচ্ছে মূল কাজ করে থাকেন, এবং এদের কার্যক্রমই হচ্ছে প্রশাসনের মৌলিক দায়িত্ব। ঠিক আছে, অর্থাৎ প্রশাসন পরিচালনা করতে গিয়ে অর্থাৎ এর ব্যবস্থাপনার সাথে শুধুমাত্র যারা জড়িত এটাই লোক প্রশাসনের আওতাভুক্ত। এটা হচ্ছে ব্যবস্থাপনা মতবাদের যারা সমর্থক তাদের মতামত। ঠিক আছে, তাহলে এই মতবাদের সমর্থক হচ্ছেন হার্বার্ট সাইমন, স্মিথবার্গ,
লুথার গুলিক, হেনরি ফেয়ল, ঠিক আছে। তাহলে এখানে খেয়াল করো যে আমরা দুইটা মতবাদ পেলাম। এরপরে আসো লোক প্রশাসনের প্রকৃতি সম্পর্কে ফেলিক্স এ নাইগ্রো চমৎকারভাবে তার নিজের মতামত প্রদান করেন। তিনি যে কথাটা বলেন যে তার অভিমত তিনি যেভাবে ব্যক্ত করেন সেটা হচ্ছে এরকম যে তিনি বলেন যে সরকারি সংগঠনের প্রশাসনকে পারস্পরিক সহযোগিতামূলক কর্মপ্রচেষ্টা বলা যায়, এক নাম্বার। দ্বিতীয়ত হচ্ছে যেটা বলেন যে প্রশাসন সরকারের তিনটি বিভাগ অর্থাৎ আইন, শাসন ও বিচার এর সমুদয় কর্মকাণ্ডের সাথে ঘনিষ্ঠভাবে সম্পর্কযুক্ত। তৃতীয়ত যেটা বলা হয় যে তত্ত্বগত ও ব্যবহারিক শাস্ত্র হিসেবে লোক প্রশাসন মানব সম্পর্ক মতবাদ দ্বারা অধিক প্রভাবিত। আরেকটা হচ্ছে যে রাজনৈতিক প্রক্রিয়ার অংশ হিসেবে নীতি নির্ধারণে প্রশাসন সক্রিয় ভূমিকা পালন করে। পঞ্চম যে বিষয়টা সেটা হচ্ছে যে মানব কল্যাণে নিয়োজিত ব্যক্তি এবং গোষ্ঠীর সাথে লোক প্রশাসন ঘনিষ্ঠভাবে সম্পর্কিত। এবং লাস্ট যে কথাটা বলেন সেটা হচ্ছে যে সরকারি প্রশাসন এবং বেসরকারি প্রশাসনের মধ্যে বেশ কিছু মৌলিক পার্থক্য বিদ্যমান। তারপরও বেসরকারি প্রশাসনের চাইতে কিন্তু সরকারি প্রশাসন অত্যধিক গুরুত্বপূর্ণ, ঠিক আছে, কারণ এটা কি জনকল্যাণমূলক, ঠিক আছে। তাহলে কি যে সরকারি প্রশাসনটা অধিক গুরুত্বপূর্ণ। এটা হচ্ছে ফেলিক্স এ নাইগ্রোর মতবাদ, ঠিক আছে। এরপরে যদি আমরা বলি আমেরিকান লেখক জেমস ডব্লিউ ফেসলার একটা কথা বলেন যে তিনি লোক প্রশাসনের সম্পর্কে বিভিন্ন সময়ে বিভিন্ন ভাবে গবেষণা করেন। তার গবেষণায় যেটা ফুটে ওঠে বা তিনি যেটা বিশ্বাস করতেন সেটা হচ্ছে যে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন মিনস পলিসি ফর্মুলেশন অ্যান্ড পলিসি ইমপ্লিমেন্টেশন, অর্থাৎ লোক প্রশাসন হচ্ছে নীতি প্রণয়ন ও নীতি বাস্তবায়ন। যেটা আমরা আগেও আলোচনা করলাম যে লোক প্রশাসন হচ্ছে মূলত সরকারের নীতিটা প্রণয়ন করে এবং বাস্তবায়ন করে, তাই না? আচ্ছা, তাহলে এটা কার কথা হচ্ছে যে লোক প্রশাসন হলো নীতি প্রণয়ন ও নীতি বাস্তবায়ন? এটা হচ্ছে জেমস ডব্লিউ ফেসলারের কথা, ঠিক আছে। আচ্ছা, তিনি যে বিষয়টা বলেন যে তিনি মূলত এই দুইটার মধ্যে অত্যন্ত সতর্কতার সাথে বিষয়টা বিবেচনা করেন। সেটা হচ্ছে এরকম যে তিনি বিশ্বাস করতেন যে যথার্থ বাস্তবায়নের স্বার্থে নীতি প্রণয়ন প্রক্রিয়া সঠিক না হলে এর বাস্তবায়ন যথার্থ হবে না। অর্থাৎ তিনি যেটা মনে করেন যে তিনি একটা নীতি প্রণয়ন করার আগে অর্থাৎ সংবিধানের আলোকে আইনসভার মাধ্যমে আইন প্রণয়ন করার মাধ্যমে সমস্ত খুঁটিনাটি বিষয় সম্পর্কে বিশদ আলোচনা ও পর্যালোচনা করার কথা বলেন। তিনি আরও বলেন যে লোক প্রশাসন হচ্ছে সরকারি প্রশাসন, তাই এর কাজ হচ্ছে জনকল্যাণমূলক। মুনাফা অর্জন এর মূল লক্ষ্য নয়, এর উদ্দেশ্য সবসময় হবে জনকল্যাণমুখী, অর্থাৎ তারা সবসময় লোক প্রশাসন সবসময় জনকল্যাণের মাধ্যমে কাজ করবে এবং তারা সবসময় সমাজের কল্যাণ জনগণের কল্যাণের কথা চিন্তা করবে এবং জনস্বার্থে কাজ করবে, ঠিক আছে। এবং এই জনস্বার্থে কাজ করতে গিয়ে যেন আমাদের কার্যক্রমের স্বচ্ছতা থাকে এবং জবাবদিহিতা থাকে, তিনি সেই বিষয়টার কথাও সুস্পষ্ট করে বলেন। এবং এখানে আরেকটা বিষয় যেটা কথা বলেন যে রাজনৈতিক সরকার ক্ষমতায় থাকলেও, যেহেতু গণতান্ত্রিক রাষ্ট্র তাই না, সেখানে কি আরেকটা গুরুত্বপূর্ণ কথা তিনি বলেন যে রাজনৈতিক সরকার ক্ষমতা থাকলেও সেখানে সরকারকে সবসময় তার কাজের ক্ষেত্রে নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি অনুসরণ করতে হবে। এটা হচ্ছে জেমস ডব্লিউ ফেসলারের কথা। হ্যাঁ, তাহলে আমরা এতক্ষণ যেটা বললাম যে তিনি বলছেন যে নীতি প্রণয়ন এবং নীতি বাস্তবায়ন এই দুইটার বিষয়ের কথা গুরুত্ব দিয়েছেন। তো নীতি প্রণয়নের যে বিষয়টা আছে ঠিক তার পাশাপাশি তিনি নীতি বাস্তবায়নের কথাও খুব গুরুত্বের সাথে বলেন, যে সেটা যেটা বলেন যে তিনি তার মতে যেটা যে নীতি নির্ধারণ পর্যায়ে হলো কিছু কাগজের সিদ্ধান্ত প্রণয়ন করা, ঠিক আছে। তিনি অভিমত ব্যক্ত করেন যে নীতি নির্ধারণ পর্যায়ে হলো কিছু কাগজের সিদ্ধান্ত প্রণয়ন করা,
অর্থাৎ যদি সেই সিদ্ধান্তগুলোকে সঠিকভাবে বাস্তবায়ন করা না যায় তাহলে তা কিন্তু মূল্যহীন, তাই না? নীতি নির্ধারণ করা হলো, খুব ভালো নীতি নির্ধারণ করা হলো, কিন্তু সেটা যদি বাস্তবায়ন করা সম্ভব না হয় তাহলে কিন্তু সেটার কোনো মূল্য থাকে না, তাই না? তাহলে অবশ্যই নীতি বাস্তবায়ন প্রক্রিয়াটা কিন্তু খুব জটিল, তাই না? নীতি প্রণয়ন করার সময় যেরকম তিনি সতর্কতার উপর গুরুত্ব আরোপ করেন, যে খুব সতর্কভাবে আইনসভায় সবাই আলাপ আলোচনা করে সবার মতামত নিয়ে সব দিক বিবেচনা করে বিভিন্ন বিষয়ের ভালো দিক খারাপ দিক পর্যালোচনা করে কিন্তু তিনি সিদ্ধান্ত নিতে বলেন, অর্থাৎ নীতি গ্রহণ করতে বলেন। ঠিক তার পাশাপাশি এই নীতিটা যেন বাস্তবায়ন করা সম্ভব হয়, হ্যাঁ, তিনি সে বিষয়টার উপরও গুরুত্ব আরোপ করেন। তিনি অভিমত ব্যক্ত করেন যে নীতি বাস্তবায়ন প্রক্রিয়া জটিল, কঠিন, সময় ও ব্যয় সাপেক্ষ। ঠিক আছে, অবশ্যই তাই, যে একটা সরকারের যে কোনো নীতি কিন্তু যে যখন বাস্তবায়ন করতে যাওয়া হয় সেটা কিন্তু অনেক প্রথম দিকে অনেক সমস্যার সম্মুখীনই হতে হয়, তাই না? আচ্ছা, তাহলে এর পিছনে তিনি কতগুলো বিষয়ের কথা বলেন, যে আসলে নীতি বাস্তবায়ন করতে গিয়ে যে বিষয়গুলোর বা যে সমস্যাগুলোর সম্মুখীন হতে হয় সেটা হচ্ছে এরকম, যে দেখা যায় যে নীতি বাস্তবায়ন করতে গেলে যে পুরনো যে রীতিনীতি থাকে সেগুলো বিনষ্ট হয়, ফলে জনগণের ওপর একটা চাপ সৃষ্টি হয়। আরেকটা যেটা বলেন যে এখানে অনেকেরই ব্যক্তি স্বার্থের ব্যাঘাত ঘটে, অনেক সময় জনগণ সরকারি কর্মকর্তাদের ওপর অসন্তুষ্ট হন, এটা অনেক সময় ব্যয় সাপেক্ষ একটা বিষয়, যেহেতু নতুন বিষয় যখন করতে যাওয়া হয় তখন অবশ্যই সেটা একটা ব্যয়বহুল একটা বিষয়। তারপর যেটা বলা হয় যে সময় সাপেক্ষ হওয়ার কারণে নানা সময় নানা কাজে বিঘ্ন ঘটে। তারপর বাস্তবায়নকারী কর্মকর্তা বা সংস্থার অদক্ষতার কারণে রাষ্ট্রীয় সম্পদের অনেক সময় অপচয় ঘটে। ঠিক আছে, তাহলে এখানে খেয়াল করো যে সরকারের নীতি শুধু প্রণয়ন না, এই নীতিটা প্রণয়নের ক্ষেত্রে যেরকম আমাদেরকে সতর্ক দৃষ্টি দেওয়া উচিত, ঠিক এটা বাস্তবায়ন করতে গেলেও কিন্তু আমাদেরকে অনেক সমস্যার সম্মুখীন হতে হয়, তাই না? তাহলে এটা গেল জেমস ডব্লিউ ফেসলারের কথা। ঠিক আছে, তার মতামত। এবার আমরা বলি যে লোক প্রশাসনের প্রকৃতি নির্ধারণ করতে গিয়ে ডিমক কতিপয় উপাদানের কথা বলেন। সেটা হচ্ছে যে তিনি প্রথমে যে উপাদানের কথা বলেন সেটা হচ্ছে যে তিনি মনে করেন যে প্রশাসনকে পরিচালনা করতে গেলে পরিচালনার জন্য সঠিক পদ্ধতি ও রীতিনীতি আবশ্যক। ঠিক আছে, এরপরে হচ্ছে যে সেখানে অবশ্যই কি যে কোনো কারণে প্রশাসনিক সঠিক পদ্ধতি ও রীতিনীতি সেখানে অবশ্যই থাকতে হবে। এরপর হচ্ছে সেখানে সংগঠন থাকতে হবে। সংগঠন কি, যে কোনো কাজ সুষ্ঠুভাবে পরিচালনার জন্য অবশ্যই আমাদের কি সংগঠন প্রয়োজন হবে। আমরা আগেই বলছিলাম যে সংগঠনে কি এখানে বিভিন্ন কাজের দায়িত্ব বা বিভিন্ন কাজ বন্টন করে দেওয়া হয় বা ভাগ করে দেওয়া হয়, তাই না? এবং সুনির্দিষ্ট একটা লক্ষ্য যখন আমরা কাজ করব তখন কিন্তু সেই কাজটা অবশ্যই, এটা যেহেতু প্রশাসনিক কাজ নয়, প্রশাসনিক কাজ যেহেতু একা করা সম্ভব নয়, তাই এটা কি সবার মধ্যে সুষ্ঠুভাবে বন্টন করে দেওয়া হয়, তাই না? তাহলে অবশ্যই সেখানে কি থাকবে, সংগঠন থাকবে। তাহলে প্রথমে আমি কি বললাম যে প্রশাসনিক রীতিনীতি বা পরিচালনা পদ্ধতির কথা বললাম। দ্বিতীয়ত যেটা বলছি সেটা হচ্ছে সেখানে অবশ্যই সংগঠন থাকতে হবে। আর তৃতীয়ত যে উপাদানের কথা বলছেন যে সেটা হচ্ছে অর্থ। অবশ্যই অর্থ অবশ্যই থাকতে হবে। আমরা যে কোনো কাজই করতে যাই না কেন সেখানে কিন্তু অবশ্যই অর্থ থাকতে হবে। অর্থ ছাড়া কিন্তু সংগঠন পরিচালনা করা সম্ভব নয়, সঠিকভাবে পরিচালনা করা সম্ভব নয়। তাহলে অবশ্যই সেখানে অর্থ অবশ্যই থাকতে হবে। আচ্ছা, এরপরে আসো যে কর্মী ব্যবস্থাপনা, অর্থাৎ সংগঠন যে পরিচালিত হবে যে বা সরকার যে কাজগুলো করবে সেখানে কি অবশ্যই কর্মী থাকতে হবে, তাই না? যে কর্মীদের কাজে লাগিয়েই কিন্তু সংগঠন তার লক্ষ্যে পৌঁছাতে পারে। সংগঠন সুষ্ঠুভাবে পরিচালনা করতে গেলে অবশ্যই কর্মী ব্যবস্থাপনাটা অত্যন্ত জরুরি। তাহলে সংগঠনের অবশ্যই লক্ষ্য উদ্দেশ্য অর্জনের জন্য অবশ্যই মূল চালিকা শক্তি হিসেবে কাজ করে হচ্ছে কর্মী। ঠিক আছে, অবশ্যই তাহলে এই ব্যবস্থাপনাটা এখানে সঠিক হতে হবে। এরপরে আসো প্রশাসনিক জবাবদিহিতা। তাহলে প্রশাসনিক জবাবদিহিতা অর্থাৎ প্রশাসনকে সঠিকভাবে পরিচালনা করতে হলে, জনগণের কাছে প্রশাসনকে গ্রহণযোগ্য করে তুলতে হলে অবশ্যই প্রশাসনিক জবাবদিহিতা অবশ্যই সরকারকে নিশ্চিত করতে হবে, তাই না? প্রশাসনিক
জবাবদিহিতার মাধ্যমেই সংগঠনের কর্মকর্তাবৃন্দ তাদের দায়িত্ব পালনে সচেষ্ট থাকেন এবং তারা সচেতন হন এবং তারা সতর্কভাবে তাদের কাজ করেন, তাই না? তাহলে অবশ্যই প্রশাসনকে কি স্বচ্ছ ও দুর্নীতিমুক্তভাবে প্রশাসনিক ব্যবস্থা গড়ে তুলতে হবে। তাহলে এখানে খেয়াল করো যে এই লোক প্রশাসনের প্রকৃতি নির্ধারণ করতে গিয়ে ডিমক তিনি 5টি উপাদানের কথা বলেন। আমি প্রথম উপাদান যেটা বলছিলাম সেটা হচ্ছে যে কি বলেন যে প্রশাসন পরিচালনার জন্য কতগুলো পদ্ধতি ও রীতিনীতি থাকবে। দ্বিতীয়ত বলেছি সংগঠন থাকবে, এখানে সরকারের যেটা অর্থ ব্যবস্থা অর্থাৎ অর্থ থাকবে, কর্মী ব্যবস্থাপনা থাকবে এবং প্রশাসনিক জবাবদিহিতা থাকবে। ঠিক আছে, অবশ্যই যে কোনো রাষ্ট্র ব্যবস্থায় অবশ্যই সেখানে প্রশাসনিক স্বচ্ছতা এবং দুর্নীতিমুক্ত প্রশাসনিক ব্যবস্থা অবশ্যই সেখানে থাকতে হবে। একটা রাষ্ট্রকে সুষ্ঠুভাবে পরিচালনা করতে গেলে এবং একটা রাষ্ট্রকে সফল করে তুলতে গেলে সেখানে অবশ্যই কিন্তু একটা স্বচ্ছ প্রশাসনিক ব্যবস্থা থাকতে হবে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে ডিমকের কথা। খেয়াল করো আমরা এখানে যেটা বলছিলাম যে লোক প্রশাসনের প্রকৃতি, প্রথমে যেটা বললাম যে এখানে লোক প্রশাসনের প্রকৃতি আমরা দেখতে পেলাম যে প্রথমে দুটো মতবাদের উল্লেখ পেলাম। সেটা হচ্ছে যে একটা হচ্ছে ব্যবস্থাপনাবাদী মতবাদ আর একটা হচ্ছে সংহতিকরণ মতবাদ। এরপর হচ্ছে আমরা যেটা কি বলে যে ফেলিক্স দে নাইগ্রোর মতামত উল্লেখ করলাম, সেখানে তিনি 6টি বিষয়ের কথা খুব সুন্দরভাবে উপস্থাপন করেছেন। এরপরে আমরা জেমস ডব্লিউ ফেসলারের কথা বললাম, তিনি যেটা নীতি প্রণয়ন অর্থাৎ সরকারি নীতি প্রণয়ন এবং বাস্তবায়নের কথা বলেছেন। এরপরে আমরা বললাম হচ্ছে ডিমকের কথা, তাই না? তাহলে এই আলোচনায় অর্থাৎ সার্বিক আলোচনায় আমরা বলতে পারি যে লোক প্রশাসন হচ্ছে মূলত কি একটা চলমান প্রক্রিয়া, তাই না? একটা চলমান প্রক্রিয়া, কারণ রাষ্ট্র হচ্ছে কল্যাণ, বর্তমান রাষ্ট্রগুলো হচ্ছে কল্যাণ অর্থাৎ জনকল্যাণমুখী রাষ্ট্র, তাই না? যে তারা জনগণের কল্যাণে কাজ করে এবং এই জনগণের কল্যাণে কাজ করতে গিয়ে কিন্তু সরকারকে কি হয় দিন দিন নতুন নতুন পদ্ধতির সাথে, নতুন নতুন চাহিদার সাথে, নতুন নতুন বিষয় বা নতুন নতুন কার্যক্রম সরকারকে গ্রহণ করতে হয়। আর এই গ্রহণ করতে গিয়ে দেখা যাচ্ছে যে সরকারের কার্যগুলি যেরকম পরিবর্তন হচ্ছে ঠিক তার পাশাপাশি কিন্তু রাষ্ট্রের কার্যক্রমের সাথে তাল মিলাতে গিয়ে দেখা যাচ্ছে যে লোক প্রশাসনও নানা সময়ে তার সাথে নতুন নতুন বিষয়ের সংযোজন করছে। অর্থাৎ লোক প্রশাসনটা আমরা এটা বলতে পারি যে এটা হচ্ছে চলমান প্রক্রিয়া। ঠিক আছে, যে রাষ্ট্রের চাহিদার সাথে সাথে কিন্তু এটা পরিবর্তিত হচ্ছে। ঠিক আছে, তাহলে সেটা আমাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে, হ্যাঁ, যেহেতু আমাদের এটা চলমান একটা প্রক্রিয়া। তাহলে আমি যে বিষয়টা তোমাদের আজকে আলোচনা করলাম সেটা হচ্ছে যে লোক প্রশাসনের প্রকৃতি সম্পর্কে আমার মনে হয় আর সমস্যা থাকার কথা না। ঠিক আছে, তারপরও এখানে যেহেতু আমরা বিভিন্ন উক্তিগুলো বিশ্লেষণ করলাম, তোমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে তোমরা একটু বইয়ে অবশ্যই দেখবে, একবার 2বার 3বার রিডিং পড়বে। রিডিং পড়ার পরে তোমরা ক্লাসটা একটু ফলো করবে, আমার মনে হয় আর সমস্যা থাকবে না। তাহলে আমরা আজকের আলোচনায় যা যা পেলাম সেটা হচ্ছে যে প্রশাসন কি বা এরপর হচ্ছে লোক প্রশাসনের সংজ্ঞা বা লোক প্রশাসন বলতে আমরা কি বুঝি, এরপর হচ্ছে লোক প্রশাসনের প্রকৃতি। ঠিক আছে, এখান থেকে কিন্তু অনেক সময় ব্রিফ কোশ্চেন, যেগুলো ছোট কোশ্চেন, যেটা ব্রিফ কোশ্চেন একের যে কোশ্চেনগুলো এগুলো কিন্তু চলে আসে। যেমন ছোট ছোট যে বিষয়গুলো আমি এর আগেও আলোচনা করলাম, যেমন ধরো হয়তো এরকম থাকলো যে সরকারি আইনের বিস্তারিত ও সুব্যবস্থিত প্রয়োগই হচ্ছে লোক প্রশাসন, এটা কার উক্তি, তাই না? এটা কার উক্তি? উড্রো উইলসনের উক্তি, তাই না? তারপরে হয়তো যে প্রশাসনের ইংরেজি কি বা অ্যাডমিনিস্ট্রেশন শব্দটার উৎপত্তি কোন শব্দ থেকে হয়েছে, এরকম ছোট ছোট কোশ্চেনগুলো হতে পারে। তাহলে আমরা বই থেকে একদম মূল বই, যেটা মূল বই, কোনো গাইড বই ফলো করব না, মূল বই থেকে অবশ্যই আমি তোমাদেরকে যেটা বলবো যে 2-3জন রাইটারের বই রাখবে, যেহেতু অনার্সের পড়া 2-3জন রাইটারের বই ফলো করবে। এখানে আমরা একদম ফার্স্ট টু লাস্ট, হ্যাঁ, একটা বেসিক বিষয়গুলো আমরা দেখার চেষ্টা করব। তো আজকে এ পর্যন্তই, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আগামী ক্লাসে আমি পরবর্তী টপিকস আলোচনার চেষ্টা করব। আসসালামু আলাইকুম।